এটা সম্ভব? প্রোগ্রাম আমাদের শুরু হয়ে গেছে। তো আমাদের সঞ্চালনায় আছেন আয়েশা সিদ্দিকী। আমি আয়েশা সিদ্দিকীকে প্রোগ্রামটি সঞ্চালনার জন্য অনুরোধ জানাই। হাই বন্ধুরা, হ্যালো, সন্ধ্যা। ফ্রেন্ডস 28 এর পক্ষে আমি আয়েশা সিদ্দিকা কবিতা সন্ধ্যা আমাদের আজকের প্রোগ্রামে আসলে সম্ভবত নেটের প্রবলেম হচ্ছে। তো এই মুহূর্তে আমি প্রথমেই পরিচয় করিয়ে দিচ্ছি। প্রথমে আছে আমাদের সাথে আফরোজা নীলু, ইকবাল হোসেন এবং দীপেশ আনোয়ার। সম্ভবত আয়েশা মানে কানেকশনে কোনো সমস্যা হচ্ছে। আমি প্রথমে আফরোজা নীলুকে তার পরিচয় দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। আমার পরিচিতি। আয়েশা কি শুনতে পাচ্ছ আমাকে? আয়েশা কি শুনতে পাচ্ছ আমাকে? হ্যাঁ, নীলু তুমি তোমার পরিচয় দাও। আমি যতক্ষণ পর্যন্ত আয়েশা না আসছে ততক্ষণ পর্যন্ত আমি সঞ্চালনা কন্টিনিউ করছি। তুমি তোমার পরিচয়টা দাও। আচ্ছা, ঠিক আছে। আমি আফরোজা নীলু, চট্টগ্রামে থাকি। আমার জন্ম, পড়ালেখা, বড় হওয়া সবকিছু চট্টগ্রামে। আমি এটা সরকারি ব্যাংকে সিনিয়র প্রিন্সিপাল অফিসার হিসেবে কাজ করছি। পাশাপাশি আমি আবৃত্তি করি, আমি নাটকে কাজ করি, আমি নিউজ পড়ি। এই তো, এই হলাম আমি। তারপর আমি দীপেশ আনোয়ারকে অনুরোধ জানাচ্ছি তার পরিচয়টা দেবার জন্য আমাদের বন্ধুদের সামনে। অসংখ্য ধন্যবাদ। আমি দীপাশ আনোয়ার। আমি আমার হোম ডিস্ট্রিক্ট পটুয়াখালী, আমি ঢাকায় থাকি। আমার পড়াশোনা বাউফলে, তারপরে পটুয়াখালী, তারপর ঢাকাতে আমার ভার্সিটি লাইফ। আমি মানচিত্র ইঞ্জিনিয়ারিং কনসালটেন্টের স্বত্বাধিকারী, সেই সাথে গল্প, কবিতা, গান লেখালেখি করি এবং সেই সাথে আবৃত্তি এবং সঙ্গীত পরিবেশন করি। জাতীয় পর্যায়ে বেশ কিছু থিম সং আছে আমার এস্টাবলিশ, তার ভিতরে অন্যতম হকি ন্যাশনাল থিম সং। তারপর বাগবিশিস বাংলাদেশ কলেজ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, ঢাকা ভার্সিটির একটা সংগঠন, নুরুল আমিন স্যারদের সংগঠন, ওনাদের সংগঠন, লায়ন্স ক্লাবের থিম সং। তারপর টেনিসের থিম সং। আর সেই সাথে আমার আরেকটা গান, দেশাত্মবোধক গান, নতুন দিনের ডাক এসেছে জাগবে এবার দেশ, সবার মুখে ফুটবে হাসি জাগবে এবার দেশ, জাগো 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 বাংলাদেশ, এই স্লোগানের একটা গান, যেটা বাংলাদেশ টেলিভিশনে উদ্ভাস নামের একটা ম্যাগাজিন অনুষ্ঠান, ওরা এই গানটা টাইটেল সং হিসেবে ইউজ করে এবং সেই সাথে বাংলাদেশের প্রবীণ রাজনৈতিক দল ঐক্য ন্যাপ, ওরাও এই গানটা ওদের থিম সং হিসেবে ইউজ করে। তো এ পর্যন্তই। হ্যাঁ, আমি মোহাম্মদ ইকবাল হোসেন। আমি আমার সবকিছু বড় হয়ে যাওয়া সত্ত্বেও আমি সন্দ্বীপে আমার পড়াশোনায় এসএসসি করেছি, দেন চিটং এ আমি পড়াশোনা করি। একটা প্রাইভেট ইউনিভার্সিটি থেকে আমি কম্পিউটার সায়েন্সের উপর পড়াশোনা করি। এন্ড দেন পাশাপাশি তোমরা যারা কবিতা লিখো, তোমাদের কবিতাগুলো আবৃত্তি করি, টুকটাক কিছু শুনি। আমার অত বেশি অভিজ্ঞতা নেই। আমি তোমাদের বেসিক্যালি তোমাদের কবিতাগুলো শুনতে এসেছি আর তোমাদের সাথে একটু বন্ধুত্বের আড্ডা দিতে এসেছি। আর আমি লং টাইম একটা শিপিং এ চাকরি করেছি, আইটি-তে, সুন্দাই শিপিং। এন্ড দেন তারপরে বাংলাদেশে যখন ফার্স্ট আইএসপি আসে তখন ওই কোম্পানির সাথে আমি ইনভলভ ছিলাম, ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার, ওখানে সিস্টেমে কাজ করেছি। এন্ড দেন আমি আমার চাকরি জীবন শেষ করে, মানে লং টাইম 7-8 বছর চাকরি করে দেন আমি বিজনেসে চলে আসি। যেহেতু আমি শিপিং এ ছিলাম, আমি ক্লিয়ারিং ফরওয়ার্ডিং বিজনেসের সাথে ইনভলভ, সেই সুবাদে আমি এখানে আসা, মানে দুবাইতে আসা 15 দিন এসে আমি লং টাইম একটা লকডাউনে পড়ে গেছি। আজকে তোমাদেরকে পেয়ে আমার খুব ভালো লাগছে। এই হলো আমার পরিচয়। আমি আসলে ছিলাম প্রথম থেকে, বাট তোমাদের সাথে একটু ডিসকানেক্ট হয়ে গিয়েছিলাম, কারণ আমার এখানে ওয়াইফাই প্রবলেম করছিল। এজন্য আন্তরিকভাবে সবার কাছে দুঃখিত, ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি শুরু থেকেই শুরু করছি। আমি আয়েশা সিদ্দিকা, ফ্রেন্ডস ফেডারেশন 98 এর পক্ষ থেকে যে কবিতা সন্ধ্যার লাইভের আয়োজন করা হয়েছে, এখানে আমি সঞ্চালনার দায়িত্বে আছি। আসলে কবিতা তো হচ্ছে মানুষের মনের খোরাক, তাই না? এখন এই লকডাউনের সময় আমরা বাসায় বসে আসলে
সাহিত্য চর্চা বা একটু বিনোদনের জন্য আমাদের দরকার যে নিজের মনের মতো নিজের মনের কথাগুলি প্রকাশ করা, কিছু বলা, কিছু শোনা। এই ব্যাপারটা মাথায় রেখে ফেডারেশন এমন একটা উদ্যোগ নিয়েছে, এবং আমি ফেডারেশনের এই উদ্যোগটাকে সাধুবাদ জানাই। আর আমার সাথে আছে আজকে আমাদের বন্ধুদের মধ্যে কিছু পরিচিত মুখ, কিছু ভালো কবিতার আবৃত্তিকার, একজন লেখক কবিও আছেন তার মধ্যে। প্রথমে হচ্ছে দীপা সানোয়ার, আর হচ্ছেন ইকবাল, আর হচ্ছেন আফরোজা নিরু। আমি একে একে সবাইকে অনুরোধ করছি তাদের পরিচয়টা দেওয়ার জন্য। ইকবাল, প্রথমে তুমি শুরু করো। হ্যাঁ, তুমি কি পরিচয়ের কথা বললা? হ্যাঁ, পরিচয়ের কথাটা। হ্যাঁ, আমি মোহাম্মদ ইকবাল হোসেন। আমি আমার এসএসসি জীবন কেটেছে সন্দ্বীপে, আর এইচএসসি এবং ইউনিভার্সিটি, একটা প্রাইভেট ইউনিভার্সিটি, পলিটেকনিক, দেন প্রাইভেট ইউনিভার্সিটি, ইন্টারমিডিয়েট পলিটেকনিক, প্রাইভেট ইউনিভার্সিটি, অ্যান্ড দেন আমি একটা লম্বা একটা সময় ধরে একটা শিপিং এ জব করেছি 8 বছর। শিপিং আইটিটি ছিলাম সিস্টেমে। অ্যান্ড দেন আমি পরে চিন্তা করলাম যে আমি বিজনেস করব, নিজের মধ্যে একটা ইচ্ছা উদ্দীপনা তৈরি হলো, সেই দৃষ্টিকোণ থেকে আমি বিজনেস চলে আসি ক্লিয়ারিং ফরওয়ার্ডিং এজেন্ট হিসাবে। আমি বিজনেসে আসি, এন্ড দেন আমার ছোটখাটো কিছু আইটি ফার্ম আছে। আর বিজনেসের সুবাদে আমি দুবাইতে এসে আমি লম্বা একটা টাইম লকডাউনে পড়ে গেছি। এমনটাই শুনেছিলাম। মাঝে মাঝে আমি কিন্তু অত কবিতা আবৃত্তি মাঝে মাঝে করি, বন্ধুদের আগ্রহ ভালোবাসায় আসা, কিন্তু বেসিক্যালি ওরকম কোনো প্রফেশনাল আমার যে বন্ধু আছে আনোয়ার ভাই, আফরোজা নিরু, ওদের মতো না। আমি জাস্ট মানে সময় দিতে এসেছি, মাঝে মাঝে দুই একটা কবিতা আবৃত্তি করবো, এটাই আমার কাজ। কবিতার সাথে তোমার ভালোবাসা কবে থেকে, আসলে কবে থেকে বুঝতে শুরু করলে যে কবিতাকে তুমি ভালোবাসো, কবিতাকে ধারণ করা? কবিতার সাথে আমার ভালোবাসাটা হয়েছে 93-94 এর দিকে, আমরা যখন ক্লাস 6 এ পড়ি। এরকমই তো না, আমরা যারা 98 এ এসএসসি করি তারা তো 6 এই পড়ি, তাই না? তো সেই দৃষ্টিকোণ থেকে আমার কবিতার প্রতি একটা নেশা। ব্যাপারটা হয়েছে এরকম, আমি তোমাকে বলছি খুব সংক্ষেপে। আমরা যখন 6 এ পড়ি, ফার্স্ট আমাদের স্কুলে, প্রতিটা স্কুলে 21শে ফেব্রুয়ারির একটা প্রোগ্রাম হয়, এবং খুব বড়সড় হয়, স্কুলের সমস্ত কিছুতে অ্যাটেন্ড করতে হয়। আমি তখন মাত্র প্রাইমারি পার করে স্কুলে এসেছি। 21শে ফেব্রুয়ারিটা ফার্স্ট স্কুলের, হাই স্কুলে এসএসসি 21শে ফেব্রুয়ারিতে কবিতা আবৃত্তিতে আমাকে জয়েন করতে হবে। বিষয়টা হয়েছে এরকম যে ক্লাস 6 এর একজনকে জয়েন করতে হবে। তো সেই দৃষ্টিকোণ থেকে আমার তো একটু নড়বড় অবস্থা, আমরা তো শিশুকাল থেকে এভাবে কিন্তু ইনভলভ না। আর গ্রামে পড়াশোনা করেছি, তুমি বুঝতে পেরেছো, অনেক কিছু, হ্যাঁ অনেক রেস্ট্রিকশন আছে। তো আমি আমার শিক্ষককে গিয়ে বললাম যে আমি তো নাম দিতে চাই, আমি একটা কবিতা আবৃত্তি করবো, সাহস করে বলে ফেললাম। তো বলেছে তুই কবিতা আবৃত্তি করতে পারবি? আমি বললাম আমি পারবো। তো বলে যে তুই প্র্যাকটিস করে কালকে আমার কাছে আসবি। 21শে ফেব্রুয়ারি কবি আমাদের কবি স্বাধীনতার কবিতাটা শামসুর রহমানের, আমি ফার্স্ট অনেক সাহস করে, অনেক উদ্দীপনা, অনেক ভালোবাসা নিয়ে সেই ছোট্ট মানুষটি কবিতা আবৃত্তি করেছি। সবাই আমার কবিতা শুনে খুব ভালো লেগেছে বললো। এরপরেই আমি আর স্কুলে আসতে পারছি না, সবাই আমাকে নিয়ে খুব ঈর্ষা, সবাই আমাকে নিয়ে খুব আগ্রহ, মানে তুই কি করি স্টেজে উঠে, তুই বুঝতেই পারছো ছোটবেলায় স্টেজে উঠে কবিতা আবৃত্তি করা, এটা তো একটা বিশাল বিষয়, তাই না? হ্যাঁ, তো এতগুলা মানুষের সামনে নিজেকে উপস্থাপন করব। পরে আস্তে আস্তে আমার এই কবিতা, স্কুল জীবনে বেশি ইনভলভ ছিলাম, উপস্থাপনা, বিতর্ক প্রতিযোগিতা সবকিছুতে টুকটাক ইনভলভ ছিলাম, কলেজে এসেও করেছি, কিন্তু একটা সময় গিয়ে আমার প্র্যাকটিস করা হয়ে ওঠেনি। এখন লকডাউনের সুবাদে আমার বন্ধুরা যখন একত্রিত হচ্ছে, আমি আমার পুরনো সেই আবৃত্তি গুলোকে একটু নাড়াচাড়া দিচ্ছি। সেই দৃষ্টিকোণ আমার আশা, আমার কাছে অত স্টকও নেই, তোমরা আমাকে সহযোগিতা করবে, আমি তোমাদের গুলো শুনবো। আমি অলরেডি আফরোজা নিরুর কবিতা আবৃত্তি শুনেছি, ভালো লেগেছে। হ্যাঁ, সম্পূর্ণ স্বাধীনতা আছে, তোমার ইচ্ছা মতো পছন্দ মতো আমাদের সাথে যেটা শেয়ার করে তুমি স্বাচ্ছন্দ্য বোধ করবা এমন কিছু তুমি বলে যাবা। এখানে যে লাইভে আসছি ভালো মানে ফ্রেন্ডদেরকে দেখাতে হবে এমন কিছু না, জাস্ট ফ্রেন্ডরা মিলে। আমি তোমাদেরকে একটা কথা,
লকডাউনে আটকা পড়েছো দুবাইতে, খুবই সেটাই। দুঃখজনক ব্যাপার, ফ্যামিলি থেকে অনেক দূরে, ঈদ গেল, রমজান গেল। তো হুম, অবশ্যই তোমার জন্য আশা করবো এটা একটা ভালো রিফ্রেশমেন্ট হবে। সেটাই। থাকো আমাদের সাথে। আমি এখন যাচ্ছি দীপা সানোয়ারের কাছে। কাইন্ডলি পরিচয়টা বলে ধন্যবাদ আয়েশা তোমাকে। করো। হ্যাঁ। পরিচয় ইতিপূর্বে যদিও দিয়েছি, তারপরও বলি আমি আমার হোম ডিস্ট্রিক্ট পটুয়াখালী। আমার এসএসসি এবং ডিপ্লোমা পটুয়াখালী থেকে। তারপর আমি বিএসসি ইঞ্জিনিয়ারিং ঢাকায় চলে আসি। আর আমার প্রফেশনে আছি আমি মানচিত্র ইঞ্জিনিয়ারিং কনসালটেন্টের স্বত্বাধিকারী। মতিঝিলের ছোট্ট একটা অফিস আছে আমার। তো আচ্ছা। আমার কাজ হলো ব্যাংকের কনসালটেন্সি, সেই সাথে আমি প্ল্যান ডিজাইন করি। আর সেই সাথে আমি গভর্নমেন্ট অথরাইজ সার্ভেয়ারও, রিস্ক অ্যাসেসমেন্ট, তারপরে গিয়ে বিভিন্ন সার্ভেয়ার, সেই ক্ষেত্রে ওই যে ভ্যালুয়ার অ্যাসেসমেন্ট আচ্ছা। করে না, যে হুম হুম। ভ্যালুয়েশন সার্ভেয়ার যেটা, ওইটাও আমি করি। বিভিন্ন ব্যাংকের সাথে আছি। আর গল্প, কবিতা, গান এগুলো আমার আমি হাই স্কুল লাইফে যেটা কবিতা আর বক্তৃতা, এই দুইটাই আমি কন্টিনিউ পারফর্ম করতাম। আর কলেজে গিয়ে আমার লেখালেখিতে হাতে খড়ি, সেই সাথে সঙ্গীত। আমি আহ প্রথম আমি গিটার কিনি 1999 সালে। হ্যাঁ, তো সেখান তার থেকেই মানে আমি এই তুমি যে তো আমাদের সাথেও এঙ্গেজ আছো, আমাদেরকে আজকে কবিতার ফাঁকে ফাঁকে দু একটা গানও তাহলে শুনিয়ে দিও। আচ্ছা, যদি যদি প্রিপারেশন হ্যাঁ, থাকে, যদি সেটাই। মনে করো যে বন্ধুদের সাথে সেটাই, শেয়ার করা যায়। সেটাই, আচ্ছা, সেটাই। আমি আসছি। এখন আমি চলে আসছি আফরোজা নিরু, আমাদের সবার প্রিয় পরিচিত মুখ। চট্টগ্রামের প্রিয় বন্ধু আফরোজা নিরু। খুব ভালো আবৃত্তি করে সে, আমি ব্যক্তিগতভাবে তাকে যেটা চিনি জানি। তো আমার মনে হয় না ওর বিশেষ পরিচয় দেবার মতো কিছু আছে, কারণ সবাই ওকে চিনে, আমাদের সবার প্রিয় পরিচিত সেটাই। মুখ। তারপরও বলবো নিরু, তুমি বন্ধুদের সামনে নিজেকে একটু ছোট করে উপস্থাপন করো। এই যে সবাই আমাকে চেনে বললো, তুমি বললে যে আমি সবার প্রিয় বন্ধু, এইটুকুই আমার বড় পরিচয়। সবাই যে আমাকে চেনে, সবাই আমাকে জানে, এটুকুই তো আমার বড় পরিচয়। আমি নিজেও জানতাম না যে সবাই আমাকে এতটা চেনে, বা তোমরা আমার আসলে আবৃত্তি শুনেছো, বন্ধুত্বটা তো পছন্দ আসলে করো। এখানে মানে ধরে রাখার বিষয়। হ্যাঁ, বন্ধু ব্যাপারটা এমন না যে সারাক্ষণ কাছে থাকতে হবে, সব সময় হাত ধরে থাকতে হবে বা পাশাপাশি থাকতে হবে, এমন না। বন্ধু কিন্তু হচ্ছে হ্যাঁ, যে সেটাই। কোনো বিপদে আপদে, ভালো মন্দ, মানে আমার এখন তোমাকে নিড, আমি এখনই তোমাকে নক করবো। হ্যাঁ, যে আমি আমার বন্ধুকে এই প্রয়োজনটা পড়েছে, ও এটার সলিউশন দিতে পারবে, আমি এখন ফোন করব। ব্যাপারটা হচ্ছে এমন। হ্যাঁ, যদি আমার ভাবতে হয় যে আমার বন্ধুকে আমি ফোন দিলে ও যদি কিছু মনে করে, কিছু যদি ভাবে, কি বলবো, এই ইতস্তত বোধ যদি থাকে, আমি মনে করি সেটা মানে বন্ধুত্ব হয় না। আর নিরু এমনই একজন বন্ধু, আমি জানি যে যখনই তাকে যে কোনো প্রয়োজনে, যে কোনো কাজে ডাক দেয়া হয়, হুম, সে সব সময় পজিটিভলি আমাদেরকে রেসপন্স করে। খুব ভালো একজন বন্ধু আমাদের নিরু। আচ্ছা ধন্যবাদ নিরু, আয়েশা আমার সম্পর্কে তুমি কমপ্লিমেন্ট দেওয়ার জন্য। তুমি হচ্ছে আমি প্রফেশনালি সম্ভবত ব্যাংকার। হ্যাঁ, আমি হ্যাঁ, যতটুকু জানি। তো আমি যেটা জানতে চাচ্ছি যে ব্যাংকিং আর কবিতা দুইটা কিন্তু, আমি নিজেও ব্যাংকার, দুইটা কিন্তু সম্পূর্ণ আলাদা ট্র্যাক। তো তোমার এই কবিতার সাথে সখ্যতা কবে থেকে, কিভাবে, বা ব্যাংকিং করতে গিয়ে তোমার এই কবিতার সাথে কোনো ক্ল্যাশ হয় কিনা, হ্যাঁ? আমি এই ব্যাপারে যদি কিছু বলো। কবিতার সাথে সখ্যতা আসলে ছোট আমি আমার বাসায় ছোট মেয়ে, আমার বড় বোন আমার থেকে বয়স অনেক বড়। তো তখন থেকে দেখতাম যে বড় আপা আবৃত্তি করে, ওটা দেখেছি দেখতে দেখতে। আর কবিতার প্রতি ভালো লাগা যেটা আমার মনে আছে, আমি যখন ক্লাস 4-এ পড়ি, আমাদের স্কুলে একজন টিচার ছিলেন। তো উনি, তখন স্কুলে বিভিন্ন কম্পিটিশন হতো, অত হয়তো বুঝতাম না বা জানতাম না। তো টিচার আমাকে বলছেন, তুমি নাম দিলে না কেন, তোমার গলা তো খুব ভালো, আমি তোমাকে ওই কবিতাটা তুমি করতে পারতে। মানে ওইখান থেকে বোধহয় আমার মধ্যে একটু আগ্রহ তৈরি হলো, আমার গলা ভালো, তাহলে আমি বোধহয় করতে পারি। তো এইখান থেকে আসলে এই ভাবনাটা মানে শুরু। ইন্সপিরেশনটা আর তোমার ওখান থেকেই মানে শুরু। হ্যাঁ, ইন্সপিরেশনটা ওখান থেকেই শুরু। আর এরপরে হচ্ছে পড়তাম, ভালো লাগতো, কবিতা পড়তে ভালো লাগতো। সবাই বলতো কবিতা বুঝে না, আমার কাছে মনে হতো কবিতা না বুঝার কি আছে। মানে আমি বুঝতাম না কবিতা যে আলাদা করে বুঝতে হয়। এখন এটা হয়তো বাই ডিফল্ট আমার মধ্যে ছিল, আমি বুঝতে পারতাম। তো যাই হোক, তো এইভাবেই আসলে কবিতা পড়া, কবিতা সাথে
মানে নিজের একটা আসলে এমনটাই, জগৎ তৈরি যারা করে আমরা নেওয়া। কবিতার প্রতি ভালোবাসা তৈরি হয়েছে এটা কিন্তু পড়তে পড়তে বা কেউ বলে তৈরি করেনি। হ্যাঁ, এটা দেখা গেছে যে ভিতরে থেকেই, মানে একে ধারণ করা, একে লালন করা, একে যত্ন করা, একে ভালোবাসা ভিতর থেকেই কিভাবে কিভাবে যেন চলে আসছে। আমাকেও যদি কেউ জিজ্ঞেস করে আমিও একই কথা বলবো। আর আমাদের সাথে আজকে যোগাযোগ মানে জয়েন করার কথা ছিল শামীমা আক্তার নামে আমাদের আরেক বন্ধু। দুঃখের সাথে জানাচ্ছি যে ওর ভাই হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় ও আমাদের মাঝে আজকে উপস্থিত হতে পারেনি। নিশ্চয়ই আমরা পরবর্তীতে তাকে অন্য কোনো এপিসোডে আশা করব। তো আমরা এখনই শুরু করতে পারি, কি বলো? আহ, দীপা সানোয়ার, তুমি কি তোমার নিজের লেখা কবিতা করতে চাচ্ছো নাকি বিশেষ কোনো কবি, বিশেষ কোনো স্বরচিত কবিতা, স্বরচিত স্বরচিত কবিতা? কবিতা। আচ্ছা, আচ্ছা, এটা তার আগে কবিতার যেটা বললা, হুম, আচ্ছা তার আগে আমি আমাদের এসএসসি 98, এসএসসি 2000 সকলকে ডেডিকেট করে আমি ছোট্ট একটু সুরে, আমি ছোট্ট একটু সুরে আমার লেখা একটু গান পরিবেশন করি। হ্যাঁ, ওয়াও, থ্যাংক ইউ। আচ্ছা, আমরা শুনবো। বলছি তোদের প্রিয় বন্ধুরা, হৃদয়ের ঘরে বেষ্টা সেদিনের সেই স্মৃতিপটে গে যাইয়া যেই গান। বলছি তোদের প্রিয় বন্ধুরা, হৃদয়ের ঘরে বেষ্টা সেদিনের সেই স্মৃতিপটে গে যাইয়া যেই গান। ওরে বন্ধু বন্ধু তোরা, সব দেহে যেন এক প্রাণ। ওরে বন্ধু বন্ধু তোরা, হৃদয়ের যে বড় টান। হে 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 লা রা রা, হে রা 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 রা। সকল বন্ধুদের শুভেচ্ছা জানিয়ে আমি আমার স্বরচিত কবিতা, যে একটু কবিতাটা দম নাও আমি বন্ধু, একটু দম নাও। এত সুন্দর একটা গান করার পরে একটু দম নাও। আমরা তোমাকে একটু ফ্লোর দিচ্ছি, তুমি একটু খুব দম ভালো নিয়ে হয়েছে, নাও। খুব ভালো হয়েছে। চাইলে যেমন তোমার সুর ছিল তেমন তোমার গানের লিরিক গুলি ছিল, বন্ধুদেরকে নিয়ে, বন্ধুদের প্রতি যে এত ভালোবাসা, এটা তোমার গানেই প্রকাশ পেয়েছে। হ্যাঁ, আহ, আমরা একটু ঘুরে আসি তাহলে। তুমি কবিতার জন্য প্রস্তুতি নাও, যেহেতু গানটা করলে কবিতার জন্য প্রস্তুতি নাও, তাহলে ইকবাল থেকে শুরু করি আমরা। আমি যেটা হয়েছে, আমি নিজের কোনো কবিতা আমি আবৃত্তি করব না। আমি দুই একটা কবিতা করব। আমি এই লকডাউনে পড়ে বসেই যে জিনিসগুলো খুব বেশি ফিল করি, সেই কবিতাটাই আমি আবৃত্তি করতে চাচ্ছি তোমাদের মাঝে। আমার অনেক সময় আমার আম্মাকে যখন আমি কল দিই, আমার মাকে যখন আমি কল করি, উনি সবসময় বলে, বাবা তুই কেমন আছোস, ভালো আছোস, অনেক কথা বলি। আর সবচেয়ে বেশি লকডাউনে এসে যে যাকে সবচেয়ে বেশি আমি ফিল করি, আমার ছোট মেয়েটা আর আমার মা, এই দুইজন মানুষকে আমি বেশি ফিল করি। আমার ছোট মা, আমার বড় মা। আমার একটা মেয়ে গত 1.5 বছর হয়েছে, মানে তাকে ছাড়া ঈদ করা হইলো। এরপরে গত কয়েকদিন আগে আম্মাকে লং টাইম একটা আমি কল করি নাই, সেজন্য আম্মা আমার উপরে খুব রাগ করেছে। তো মার কথা মাঝে মাঝে খুব মনে পড়ে। মাকে নিয়ে আমি একটা কবিতা করতে চাচ্ছি আচ্ছা, তোমাদেরকে। মাকে নিয়ে সেটা লেখা হচ্ছে যে কবিতা। এটা হচ্ছে মাকে নিয়ে। নাম করে কবি কবিতাটা শুরু করো। কবি শ্যামলটি রোজিওর মাকে নিয়ে কবিতাটা আমি তোমাদের সাথে করতে চাচ্ছি আর কি। আমি কিন্তু কবিতা খুব ভালো আবৃত্তি করতে পারি না, তবে নিরু তুমি আমার ভুলগুলা পরে ঠিক করে দিবা। আমি চেষ্টা করব কবিতাটা আবৃত্তি করার জন্য। এখানে ভুলের কিছু নাই। হ্যাঁ, ইকবাল প্লিজ, আমি এমন স্পেশালাইস্ট কেউ না। হ্যাঁ, না তুমি তো আবার স্পেশালাইজড। এনিওয়ে আমি কবিতাটা না মোটেই না। ওকে, আমি শ্যামলটি রোজেরিওর কবিতা। আচ্ছা, মাঘু, কি স্বপ্ন গেঁথেছো অন্তরালে, 10 মাস 10 দিন রেখেছো পেটের জালে, কত কষ্ট কত যন্ত্রণা নীরবে সহে জন্ম দিয়েছো ব্যথার আড়ালে। মাঘু, কি স্বপ্ন গেঁথেছো অন্তরালে, বুকের দুধ পান করিয়েছো কোলে তুলে, আদর সোহাগ দিয়েছো চুমু কপালে দু গালে, কপালের কোণে দিয়েছো ফোঁটা মাটির কাজলে। মাঘু, কি স্বপ্ন গেঁথেছো অন্তরালে, তোমার সুরে সুর মিলিয়ে ডেকেছি আমি মা মা বলে, বুকেতে জড়িয়ে উষ্ণ কোলে ঘুম পাড়িয়েছো গানে মাসি পিসি বলে। মাঘু, কি স্বপ্ন গেঁথেছো অন্তরালে,
হাঁটি হাঁটি পা পা করে হাঁটতে শিখালে, হাঁটতে গিয়ে হোঁচট লেগে পড়ে গেছি হেলে, তুমি দৌড়ে এসে জড়িয়ে নিয়েছো কোলে। মাগো, কি স্বপ্ন গেঁথেছো অন্তরালে, দোলনা বেদে আমের ঢালে, বসিয়ে আমায় দোলনায় তুলে, পিছু থেকে দিয়েছো ঠেলে হেসে খেলে। মাগো, কি স্বপ্ন গেঁথেছো অন্তরালে, আদর সুহাগ যত্ন করে নিজের হাতে দিয়েছো খাবার মুখে তুলে, মুখ মুছিয়ে দিয়েছো শাড়ির আঁচলে। মাগো, কি স্বপ্ন গেঁথেছো অন্তরালে, অসুখ বিসুখ হলে সঙ্গে করে নিয়ে গেছো হাসপাতালে, বুঝতে চাওনি নিজের ব্যথা বেদনা, দুনয়ন ভাসিয়েছো অশ্রু জলে। কি স্বপ্ন গেঁথেছো অন্তরালে, কাজের মাঝে সকাল দুপুর সন্ধ্যার সাজে, বাংলার অ আ ক খ শিখালে, 4 বছর হতে না হতে স্কুলে পাঠালে। মাগো, কি স্বপ্ন গেঁথেছো অন্তরালে, লেখাপড়া করে বড় হবে তোমার ছেলে, মনের মতো বউ এনে দিবে সময় হলে, হাসি কান্না সুখে দুঃখে বাকি সময়টা যাবে চলে। মাগো, কি স্বপ্ন গেঁথেছো অন্তরালে, দুযুগ হয়েছে যে শেষ, কতটুকু হয়েছে সফল, হয়তো সবটুকু সময় ভেসে গেছে জলে, কিন্তু জানো মা, সে ছোট্টবেলার তোমার উষ্ণকুলের আদর মাখানো একটা গন্ধ এখনো লেগে আছে তোমার না আমার নাকে। ফিরে না সময়, ফিরে না বাস্তবতা, বেঁচে থাকে শুধু স্মৃতি। মায়ের কথা মনে পড়লো তো সেই জন্য তোমাদেরকে কবিতাটা শোনালাম আর কি। হ্যাঁ, এই ছিল শ্যামল রোজারির কবিতা। সুন্দর হয়েছে, একবার সুন্দর হয়েছে। থ্যাংক ইউ। আয়েশা, তোমার মাইক্রোফোন সম্ভবত মিউট করা। আয়েশা, মাইক্রোফোন আনমিউট করো। এখনো মিউট, আনমিউট করো। হ্যাঁ, এখন ঠিক আছে। তো যা হোক, আবার মিউট হয়ে গেছে, আবার মিউট। শোনা যাচ্ছে কি? হ্যাঁ, এবার শুনতে পারা যাচ্ছে। তো যেটা বলছিলাম, ধন্যবাদ বন্ধু ইকবাল। মাকে নিয়ে এত সুন্দর একটা কবিতা, আসলে মা মর্মস্পর্শী একটা বিষয়। হ্যাঁ, এটা সম্পর্কে, তার সম্পর্কে বলার কিছু নেই। আর আমরা যারা মাতৃহারা, মানে অভাগা, কিছু মানে একটা জায়গা না, অনেক শূন্যতা, সবকিছু আছে এর মধ্যেও, যে মাকে জড়িয়ে ধরে একটা দুঃখের কথা বলা, সুখের কথা বলা, শেয়ার করা, একটা সময় খুব শূন্যতা বোধ করি। তোমার কবিতাটা আসলেই মাকে মনে করায় দিল। আমাদের যাদের মা বেঁচে আছেন, আমি সবাইকে অনুরোধ করব যে বাবা মা কারো সারা জীবন থাকে না, যেন আমরা তাদেরকে শ্রদ্ধা ভক্তি করি, তাদের আমাদের আচরণে, আমাদের কথায় যেন ওনারা কখনো কষ্ট না পান। আর যারা মারা গিয়েছেন, যারা ইন্তেকাল করেছেন, আমাদের মাঝে নেই মা বাবা, তাদের আত্মার প্রতি আমাদের দোয়া রইল। আল্লাহ যেন তাদেরকে জান্নাত নসিব করেন। তো ধন্যবাদ ইকবাল। এখন আমরা আসবো দীপা সানোয়ারের কাছে। ও সম্ভবত নিজের লেখা একটা কবিতা আমাদের জন্য উপহার দিবে। কবিতাটা তোমার কি নিয়ে লেখা? আচ্ছা, আমাকে শোনা যায়? হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। শুনতে পাচ্ছি? আচ্ছা, তো আমি যেটা আবৃত্তি করার আমার প্ল্যান ছিল সেটা এখন করব না। কেন করব না? যেভাবে আবেগ আপ্লুত করে দিলে মাকে নিয়ে, ঠিক আছে, তো যেভাবে বললে মা বাবাকে যদি আমরা শ্রদ্ধা না করি, ভালো না বাসি, তাহলে যেভাবে দিনে দিনে বৃদ্ধাশ্রম গড়ে উঠছে, অসংখ্য বৃদ্ধাশ্রম গড়ে উঠবে প্রতিটা বাড়িতে বাড়িতে। তো আমি সেই পরিপ্রেক্ষিতে মা বাবাকে কেন্দ্র করে, হ্যাঁ, যে তুমি বন্ধুর আমি যে কবিতাটা পড়ার কথা ছিল সেটা পড়বো না, আমি পড়বো এই বৃদ্ধাশ্রম কেন্দ্রিক একটা কবিতা। যদি ছেলে পেলেকে তার মা বাবা যদি উত্তম এবং সুশিক্ষায় শিক্ষিত করতে না পারে, তাহলে যে পরিণতিটা হয়, সেই পরিণতি আমাদের প্রত্যেককে বরণ করতে হবে। আর তার উপরে আমার কবিতার শিরোনাম পরিণতি। আমি এটা কবিতা প্লাস একটু সুরে বলবো। সুরটা হচ্ছে গিয়ে ওই নচিকেতার যে বৃদ্ধাশ্রম গানটা আছে না, ওই গানটার একটু নকল করে আমি আবৃত্তি প্লাস আমি সুরটা দিয়ে আমি এই কবিতাটা পড়বো। একটু বড় কবিতা, ধৈর্য ধরে আমি সবাইকে শোনার জন্য বিনীত অনুরোধ করবো। কি জন্য?
কবিতাটা না, এটার মেসেজটা খুবই ইম্পর্টেন্ট আমাদের প্রত্যেকের জন্য। তো আমি শুরু করি কথা না বাড়িয়ে, হ্যাঁ, যেহেতু বড় কবিতা। ঠিক আছে, ওকে। পরিণতি। একদিন একজন বাবাকে গর্ব করে বলতে শুনি, ছেলে হলো মস্ত মানুষ, বিশাল তার বাড়ি, দাসীবাদী হালি হবে 3-4টা গাড়ি, কি যে সুন্দর বৌমা ঘরে থাকে সে যে বুঝে, অমন রূপে গুণবতী আর পাবে না খুঁজে, লাল টুকটুক নাতনি ঘরে কি যে দারুণ স্মার্ট, সোনা দানা জহরতে আসবাবপত্র খাট, শান্তি সুখের ছড়াছড়ি স্বর্গ সুখের নীড়, ছেলের গর্বে গর্বিত আজ উন্নত হয় শির। আমি বললাম, বাহ চাচা বাহ, দারুণ তো। তো কি করেন ছেলে? তখন চাচা বলল জোশে বেজায় রোশে সরকারি ইঞ্জিনিয়ার, উচ্চতর ডিগ্রি আছে বলো কি চাই আর, টাকা করি সুটকেস ভরি নিয়ে আসেন রোজ, থানার ওসি এমপি সাহেব নিত্য রাখেন খোঁজ, কত নামি দামি লোকের বসেন হাট বাজার, পাড়ারে পাশ থেকেও সুনাম ছড়ায় তার, এমন ছেলের বাবা হয়ে গর্বে ভরে বুক, এ জীবনে পেলাম যা সে আত্মার দারুণ সুখ। মাত্র 6 মাস পরে একদিন চাচাকে আবিষ্কার করলাম বৃদ্ধাশ্রমে। আমি অবাক হয়ে বললাম, চাচা আপনি এখানে? চাচা আক্ষেপ করে বলল, এই না খাঁচায় থাকেন চাচা, বলেন সবই ভাগ্য, আমি আর নই ছেলের ঘরে থাকার মতো যোগ্য, কত দোষে হয়ে দোষী আমারে বেশবাস, তোমার চাচি একই হালে কি দারুণ সর্বনাশ, ছেলে এখন পূর্ণিমার চাঁদ দেখেন নিত্য রোজ, কর্মে থাকেন মহাব্যস্ত, নেয় না রে আর খোঁজ, বুকটা করে দুরু দুরু বলে হাহাকার, কি যে ভীষণ পরিণতি হলো আজ আমার। ঠিক প্রায় 2 বছর পরে রাস্তা দিয়ে হাঁটছিলাম, হঠাৎ এক বৃদ্ধের শব্দে আমার বুকটা আটকে উঠলো। আমি থমকে দাঁড়ালাম, বললাম, চাচা আমাকে চিনছেন? চাচা বলল, সোহে তো ঠাহর করতে পারি না বাবা। বললাম, আপনার কি অবস্থা? তখন চাচা বলল, কর্মগুণে কর্তার এখন এমন পরিণতি, জগৎ চলে তার নিয়মে, কি বা লাভ ক্ষতি, ছেলের ঘরে খুশির প্লাবন আমার ঘরে ছাই, প্লাবন শেষে আমার মতো দেখবে কিছু নাই, যা দেখেছি আর ইচ্ছে নাই দাওরে বিধি মরণ, ও দয়াময় প্রভু মালিক করি তোমায় স্মরণ, শুধু বলি ও দয়াময় তোমার লীলা খেলা, বুঝে ওঠার আগেই আমার যায় রে চলে বেলা। এবার সকল বাবা মায়েদের উদ্দেশ্যে আমি যা বলছি, সব ছেলের এই মানুষ করো, টাকার কুমির নয়, ধর্মকর্ম ন্যায় নীতিতে সঠিক মানুষ হয়, লোভ পাপ মোহ বশে স্বার্থের পূজা নয়, নিঃস্বার্থ ত্যাগে যদি জাতির স্বার্থ হয়, স্বার্থের কাঙাল হয়েও না কেউ ছোট্ট এই জীবনে, সুকর্মের সুফল আছে কুকর্মে কুক্ষণে, আনোয়ার কয় মানুষই হও এই হলো মিনতি, কর্মগুণে কর্মদোষেই সকল পরিণতি, এই আনোয়ার কয় মানুষই হও এই হলো মিনতি, কর্মদোষে কর্মগুণেই সকল পরিণতি, এই আনোয়ার কয় মানুষই হও এই হলো মিনতি, কর্মগুণে কর্মদোষেই ব্যর্থ পরিণতি। ধন্যবাদ। বাহ, চমৎকার হয়েছে। ধন্যবাদ বন্ধু দীপাশ আনোয়ার। আসলে মানে এমন একটা বিষয়, এরপরে বলার মতন বা মন্তব্য করার মতন আর কিছু ভাষা নেই আমার কাছে। তবে তোমার সম্পর্কে যেটুকু বলতে হচ্ছে যে নিঃসন্দেহে তুমি একজন বহুমুখী প্রতিভার একজন বন্ধু আমাদের মধ্যে, এবং সবসময় আশা করব আমাদের সাথেই থাকবে।
উম, আমরা আফরোজা নিরুর কাছে এবার চলে যাচ্ছি। চমৎকার। আমার আমার মনে হয় যে আমরা একটু খুব ডিপ থিমে চলে গিয়েছি, মা বাবা, আম, সেটাই। দায়িত্ববোধ, মূল্যবোধ, সচেতনতা, শিক্ষা। হ্যাঁ, আমরা একটু গল্প আড্ডা বা প্রেম ভালোবাসা প্রকৃতি, হ্যাঁ, একটু এই ধরনের কিছু হলে মনে হয় এখন ভালো হয়। নিরূপ, তুমি কি বলো? হ্যাঁ 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 তোমার হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই, হ্যাঁ, সেটাই ভালো হয়। তাহলে আমরা মানে একটা একই প্রেমের সঙ্গে কবিতা এতগুলো শুনি। হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, এতগুলি আসলে নিতে চাচ্ছি না, আমি নিজেও মানে ভারাক্রান্ত হয়ে আছি। প্রথমে ইকবালের কবিতা মাকে নিয়ে, তারপরে বিপাশের হচ্ছে এরকম একটা বৃদ্ধাশ্রম নিয়ে শোনার পরে আমি নিজেও আবেগ আপ্লুত হয়ে আছি। আমার মনে হয় আমাদের একটু মানে প্রেমের কবিতা বা একটু রিফ্রেশমেন্ট টাইপের কিছু একটা হলে ভালো হয়। নীরু, নীরু তুমি তোমার মতো করে তাহলে কিছু একটা আমাদের জন্য করো। আচ্ছা, ঠিক আছে। আমিও আসলে ভেবেছিলাম প্রথমে রবীন্দ্রনাথ দিয়ে শুরু করব, তারপর ভাবলাম যে না, মানে সবকিছু মিলিয়ে এখনকার যে বাস্তবতা সেই প্রেক্ষিতে একটা কবিতা করব, কিন্তু এখন যেহেতু অন্য অনেকগুলো বিষয় চলে এসছে, এখন মনে হয় আমি আরেকটু অফ ট্র্যাকে চলে যাই। হ্যাঁ, আচ্ছা, আমি পড়ছি শক্তি চট্টোপাধ্যায়ের একটা কবিতা, পড়িয়ে দেব। তুমি আমায় বললে আমি সর্বনাশের সর্ব অঙ্গে পরিয়ে দেব ফুলের মালা। তুমি আমায় বললে আমি সিক্ত ঘাসে হৃদয় শুদ্ধ পুড়িয়ে আনবো দীর্ঘ জ্বালা। রাত পোহালে এমনি হবে, অন্ধকারের বন্ধ দরজা ভাঙবে যদি কেউ না আসে। আমি আমার গর্বহরণ সাত পাহাড়ে উল্টে দেব নীল তারা তোর বরণ ডালা। তুমি আমায় বললে আমি সর্বনাশের সর্ব অঙ্গে পরিয়ে দেব ফুলের মালা। তুমি আমায় বললে আমি এই বাতাসেই ভাসতে পারি, যেমন ভাবে পক্ষী ভাসে। অল্প দূরে আবছায়া তার লক্ষ্য না, সেই তুমি কি নীল তীর তরণী বক্ষ ঢালা। আমায় তুমি বললে আমি সর্বনাশের সর্ব অঙ্গে পরিয়ে দেব ফুলের মালা। ধন্যবাদ। দারুণ। চমৎকার হয়েছে তোমার কবিতা, তো নিরু মানে বরাবরই প্রশংসা। দারুণ, নিরু খুব সেটাই। ভালো কবিতা আবৃত্তি করে। আহ, সেটাই। আমি বরাবরই ওর কবিতা আবৃত্তির একজন ভক্ত। অনেক আমি ধন্যবাদ। এখন কিছু কমেন্ট করে নিচ্ছি। আমাদের সাথে বেশ কিছু বন্ধুরা অংশগ্রহণ করেছে। আমাদের সাথে আছে সেতু মিলান, আছে আনিসুর রহমান পলাশ, আছে মেহেদি হাসান, আছে তৌফিক বাবু। তৌফিক বাবু লিখেছে, আনোয়ার সেদিন তোর আবৃত্তি অনেক সুন্দর ছিল, আজও তেমন চাই। আশা করি তৌফিক বাবু ভালো কিছু পেয়েছে, তার যেমন তা চাওয়া ছিল। আছে এনামুল কবির, my dear sweet friend Afroja Niru, also dearest Iqbal and Dipash, well presenter Munir Islam, Rimon, Aisha Siddiqa, nice person. Thanks dear all of my lovely friends. শুরুর দিকটায় সম্ভবত আমাদের নেটওয়ার্ক প্রবলেম ছিল। রিমন তখন সঞ্চালনটা চালিয়ে নিয়েছিল, আমি নেটওয়ার্কের প্রবলেমের কারণে তোমাদের সাথে কানেক্টিং হতে চেয়েও পারিনি, এজন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। ধন্যবাদ বন্ধু এনামুল কবির। আছে নাসির ধূমকেতু, কবিতা প্রেমীদের আড্ডা সফল হোক। আছে নূর আলম, আছে শিপ্রা, আছে খোরশেদ আলম, আছে মনিরুল ইসলাম রিমন। সে তো মানে আমাদের সব কিছুরই উদ্যোক্তা সে। তাকে আমি আমার পক্ষ থেকে ব্যক্তিগতভাবে আহ, এত সুন্দর একটা আয়োজন করে দেওয়ার জন্য আমি তাকে ধন্যবাদ জানাচ্ছি। আছে ইমরান হোসেন, আছে ঋতু আফরোজা, খুব সুন্দর আয়োজন সে লিখেছে। আছে মহসিন আহমেদ, আছে মেহেদি হাসান, আছে রফিকুল ইসলাম রফিক, আছে আমির হোসেন, আছে হচ্ছে অনেকেই আমি দেখতে পাচ্ছি। শামিমা সেলিম, লিমি। লিমি আমাদের প্রিয় পরিচিত মুখ, আমাদের ফেডারেশনের খুব ভালো একজন মেকার, যাকে বলবো। আছে পলি শিকদার, আহ আরো দেখতে পাচ্ছি আমি, আছে আমাদের মাঝে শেরিন আদি, আছে ফয়সাল আদনান। আচ্ছা আচ্ছা, আমাদের আরেকজন গুণী বন্ধু, উম, আমি যার ব্যক্তিগতভাবে যার গানের একজন অন্যতম ফ্যান। আছে ফয়সাল আদনান, আছে কাজী সুমন, আছে খুরশেদ আলম। এই তো বন্ধুরা, সবাই আমাদের সাথেই থাকো। আমি পরবর্তী কবিতায় আড্ডায় চলে যাচ্ছি। তো
ইকবাল, এখন তুমি বলো, তুমি আমি তো মায়ের তোমাদেরকে কবিতা দিয়ে তো আমাদেরকে হ্যাঁ আমাদেরকে বেশি মানে হৃদয়গ্রাহী এমন একটা টপিক নিয়ে তুমি কবিতা বললা যে শুরুটাই তুমি আমাদেরকে কাঁদিয়ে দিলা। হ্যাঁ, এখন তুমি আমাদেরকে একটু হাসি আনন্দে ভাসিয়ে দাও, প্রেমে ভাসিয়ে দাও। হ্যাঁ, হ্যাঁ, এমন আমি কিছু তো একটা। তোমাদেরকে আগেই বলেছি যে আমার নিজের যে কবিতাগুলা দুই একটা কবিতা আছে সেটা তোমাদেরকে এখন শোনাবো না, আমার অনেক দিনের কোনো প্র্যাকটিস নেই। তোমরা কিন্তু সবাই খুব ভালো বর্তমানে যে জিনিসটা আঁকড়ে ধরে আছো, কবিতা সাহিত্য সবকিছুর সাথে এখন খুব ওতপ্রোতভাবে জড়িত। আমি কিন্তু গত 8-10 বছর কিন্তু ওতপ্রোতভাবে জড়িত না। আমি আমার আগের জিনিসগুলোকে তোমাদের কাছে উপস্থাপন করতে চাই, এটুকুই। ভুল ত্রুটি থাকবে, প্রনাউন্সিয়েশনের প্রবলেম থাকবে, উচ্চপ্রাণ মহাপ্রাণের মধ্যে প্রবলেম থাকবে। তো আমি আজকে যখন আমার বন্ধু নজরুল আমাকে বা অন্যান্য সবাই যখন আমাকে বললো তুই অ্যাটেন্ড কর, আমি বললাম আমার কাছে কিছু ভান্ডার নেই, আমি কোত্থেকে দিব। হ্যাঁ, বলে তুই যা পারিস তা, ছোটবেলায় যা করেছিস তা তোর বয়সে আমরা দুটো কবিতা শুনতে চাই। তো আজকে যেহেতু স্টার্ট হয়েছে, হয়তো অতি শর্টের মধ্যে তোমাদের সাথে আরো বেশি ঝলঝলে কবিতা নিয়ে আসতে পারবো। আর আনোয়ার ভাই তো একেবারে এমন ভাবে কবিতা, গান গান কবিতার সাথে যে একটা অন্তর্নিহিত ব্যাপার জড়িয়ে আছে, এটা তো বলে শেষ করতে পারবো না। আর আমাদের বন্ধু নিরু, এটা তো শেষ করতে পারবো না বলে। আয়েশা, আমরা তো সবসময় কিন্তু আমরা যে শোনাবো তা না, তোমার কাছ থেকেও কিন্তু আমরা কিন্তু শুনবো, কি বলো নিরু? আমরা আয়েশার কাছ থেকে শুনবো না? হ্যাঁ অবশ্যই হ্যাঁ, শুনবো। আমি হ্যাঁ এটাই বলতে চেয়েছিলাম যে হ্যাঁ, আয়েশা কিন্তু খুব ভালো কবিতা লিখে। আমি জানি তো আয়েশার এত তো ভালো কবিতা হ্যাঁ, বলো বলো, তুমি বলো। না, 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 এত আসলে ভালো যে কবিতা লিখে তার কবিতাও তো আমরা কিছু শুনতে চাই। হ্যাঁ, না, এখন না, আমি আমরা, যদি তোমরা আমাকে মিউট করে ফেলতেছো। এত বেশি বললে কিন্তু আমি না, আমি না, যেটুকু বলবো সেটুকুও বলতে পারবো না। হ্যাঁ, ঠিক আছে, আহ, আমি না ঠিক আছে, অন্য কিছু বলার দরকার নাই, তোমার কবিতা পড়লেই হবে। সেটাই। আমিও ভাবছিলাম কি পড়া যায় দেখি। আমি আবার তোমার কিন্তু সঞ্চালনা কিন্তু কেড়ে নিলাম না, আমি শোনাবো তোমাদেরকে, আস্তে ধীরে শোনাবো। ঠিক আছে, তুমি একেবারে তোমার ডেজিগনেশন লেগে আছে সাহিত্য কবি, তো ওখানে আমরা কিছু শুনবো না তা তো না, তাই না? সেটাই সেটাই। না, সেটাই। এমনটা না, আসলে ওই যে বললাম তো, ইট কাঠ পাথরের মধ্যে থেকে থেকে আর প্রফেশনটা হচ্ছে ব্যাংকার। হ্যাঁ, সবকিছু হয়ে ওঠে না সব মিলে। তারপরে কবিতার প্রতি একটা ভালোবাসা কবে থেকে যে তৈরি হয়েছে আমি নিজেও জানি না। কবিতা ভালো লাগে, ভালোবাসি, কিছু লেখার লিখতে পারলে মনে হয় এটা আমার মানে মনের ভিতরে যে মেসেজটা থ্রো করতে পারলে শান্তি পাই। না লিখতে পারলে হাত ফিসফিস করে, মনে হয় যে কি যেন একটা আজকে করিনি। হ্যাঁ, কিছু একটা লিখলে তখন ভালো লাগে। উম, আসলে আমার কিন্তু কোনো প্রস্তুতিই নাই, আমি এজন্য খুঁজছি কি কি করা যায়। তোমরা যদি আমাকে এক আচ্ছা মিনিট আয়েশা, সময় দাও। আমি বলি তাহলে। আয়েশা, তাহলে তুমি একটা কাজ করো, তুমি খুঁজতে থাকো, এই ফাঁকে ইকবাল তোমার কাছ থেকে কোন একটা কবিতা শুনি। সবাই কি শুনতে পাচ্ছো? আমার এখানে আমি নেটওয়ার্কে প্রবলেম ফিল করছি। আমি শুনতে পাচ্ছি না। আমি দীপাস? আয়েশাকে শুনতে পাচ্ছি, দীপা শুনতে পাচ্ছে? হ্যাঁ, শুনতে পাচ্ছি। আচ্ছা, আচ্ছা, এখন শোনা ইকবালের যাচ্ছে। নেটওয়ার্ক কোথায় তাহলে? দীপাস আনোয়ার, ইকবাল তোমার কি বোধহয়। প্রস্তুতি আছে? তুমি কি এখন হ্যাঁ, একটা আমি শোনাবো। হ্যাঁ হ্যাঁ, তাহলে নিশ্চয়ই please। তুমি শুরু করো তাহলে। আচ্ছা, আমি যে কবিতাটা শোনাতে চেয়েছিলাম একটা নিবেদন। কবিতার শিরোনাম হয়েছে তুমি বন্ধু হবে বন্ধু। এটা একটা নিবেদন। আমার এই টাইটেল, এটা হচ্ছে আমার একটা প্রথম বইয়ের টাইটেল কবিতা, তুমি বন্ধু হবে বন্ধু। তো শুরু করছি, হ্যাঁ। আচ্ছা, শুরু করো। আমার রাজ্যের সকল মেঘ, ঝড়, বৃষ্টি, রোদ উপেক্ষা করে আমায় জন্মায় শুচিসূত বোধ। তুমি রচিবে আবেগের নির্মল সিন্ধু। তুমি বন্ধু হবে বন্ধু। আমার সকল জীর্ণতা, কুটিলতা, সংকীর্ণতা উদ্ভট করে দূর ফিরিয়ে পূর্ণ স্বাধীনতা। জীবন আলক্ষ্যে আমার বসাবে কি বিন্দু। তুমি বন্ধু হবে বন্ধু। বসন্ত ফুটেছে মনের বনে সেই কবে। পারিজাত সহ উষ্ণ শিহরণ কারো মিলছে না সবে। আমি পরাজিত এক প্রেমহীন নিথর বুদ্ধু। তুমি বন্ধু হবে বন্ধু। আগাম স্বপ্ন করে লালন বাঁধি মনে ঘর। আলে
আলে আর মিছে আশা না পেয়ে হয় চুরমার, ভাঙা গড়ার মন টানা হ্যাস্টার বেসামাল ধুন্ধু। তুমি বন্ধু হবে বন্ধু, স্ব ইচ্ছের জেরে যদি কেউ আসো বিলায়ে নিজেকে। চাঁদ তারা মেঘ বাতাসের বেগ প্রয়োজনে স্বর্গকে, এনে দেব তার চরণের পরে নিজে হয়ে দাস। রাখবো তারে হৃদয় খড়ে ক্রিয়া করে 12 মাস। কেউ কি আছো বাড়িয়ে হাত হতে আমার বন্ধু, তবেই আমি বন্ধু হব তারই বন্ধু। কেউ কি আছো বাড়িয়ে হাত হতে আমার বন্ধু, তবেই আমি বন্ধু হব তারই বন্ধু। ধন্যবাদ সকলকে। বাহ, চমৎকার, ধন্যবাদ খুবই বন্ধু, চমৎকার। আমরা তোমার বন্ধু হয়েই গেলাম। এত সুন্দর সেটাই। আবেদন, এত সুন্দর তোমার হচ্ছে আমাদেরকে প্রপোজ, তো এখানে না করার কোনো উপায়ই নাই। আমরা সবাই তোমার বন্ধু, ফ্রেন্ডস ফেডারেশনের প্রতিটি মেম্বার, 98 এর প্রতিটি মেম্বারই তোমার বন্ধু। আমরা সবাই বন্ধু। ধন্যবাদ। আহ, আমি আমার লেখা একটা কবিতা চেষ্টা করছি একটু পড়ার, হ্যাঁ। আমি 80-র দশকে জন্ম নেয়া সেই প্রজন্ম বলছি, যাদের একটি গর্বিত শৈশব ছিল। বাধাহীন জীবনের সীমাহীন আনন্দ উপভোগ করে উড়ে বেড়ানোর সুদিন ছিল। চৈত্রের দুপুরে প্রচন্ড দাবদাহে পুকুরে ঝাঁপিয়ে পড়ার অপার স্বাধীনতা ছিল। গ্রামের মেঠো পথ ধরে ধান খেতে ঘুড়ি উড়ানোর মতো মধুর শৈশব মুহূর্ত ছিল। এখন যার পুরোটাই কল্পনা। আমি 80-র দশকে জন্ম নেয়া সেই প্রজন্ম বলছি, যাদের ছেলেবেলা আধুলিতেই তুষ্ট ছিল। তখনকার সময় 4 আনারও অনেক দাম ছিল। 1 টাকায় গুনে গুনে একটি দুইটি নয়, 4-4টি চকলেট পাওয়া যেত। কাগজে 1 টাকায় 2টি হরিণ আর 2 টাকায় 2টি দোয়েল ছিল। কি সাংঘাতিক ব্যাপারটাই না ছিল। আমি 80-র দশকে জন্ম নেওয়া সেই প্রজন্ম বলছি, যাদের বেড়ে ওঠা দিনগুলো আশীর্বাদ ছিল। আমাদের সীমাহীন স্বাধীনতার মাঝেও সুশৃঙ্খল কালযাপনের প্রতিশ্রুতি ছিল। আমরা পড়েছি, আমরা গড়েছি, কখনো কখনো অসাধ্যকে সাধন করেছি। আবার আমরা ভেঙে চুরে সব পণ্ডও করেছি। কিন্তু আমরা যা করিনি সেটা হলো সীমা লঙ্ঘন। আমরা কখনো সীমা লঙ্ঘন করতে শিখিনি। আমি 80-র দশকে জন্ম নেয়া সেই প্রজন্ম বলছি, যাদের একটি কোণঠাসা কৈশোর ছিল। ভালো লাগা আর ভালোবাসার মনস্তাত্ত্বিক ব্যাপারগুলো তখনও ছিল, কিন্তু প্রকাশের ক্ষেত্রে অনেক ভিন্নতা ছিল। অনুভূতিগুলো লালন করে করে যখন শেকড় গজিয়ে ডালপালা ছড়াতো, বুকের ভেতরে পাথর চাপা দিয়ে তখনও ভাবতাম কি করে যে বলি। আমি 80-র দশকে জন্ম নেওয়া সেই প্রজন্ম বলছি, যাদের ঘরোয়া বিনোদন বলতে বিটিভি সম্প্রচারিত পাক্ষিক একটি সাদা কালো বাংলা ছায়াছবি আর বই পড়াটাই মোক্ষম বিষয় ছিল। পাঠ্য বইয়ের আড়ালে লুকিয়ে লুকিয়ে কখনো শরৎচন্দ্র, কখনো বা জীবনানন্দ, কখনো নিজেকে হৈমন্তী রূপে, কখনো পার্বতী রূপে, আবার কখনো নাটোরের বনলতা রূপে মেলে ধরতাম। আমি 80-র দশকে জন্ম নেওয়া সেই প্রজন্ম বলছি, যারা ভার্চুয়াল বন্ধুত্বে নয়, আত্মার সাথে আত্মার হৃদ্যতা নিয়ে বন্ধুত্ব স্থাপন করতাম। নিজের সবটুকু দিয়ে ভালোবাসতাম। আমাদের উপমা ছিল আকাশ। আকাশের কাছ থেকে উদারতা শিখেছি, হিমালয়ের কাছ থেকে অটলতা শিখেছি, সমুদ্রের কাছ থেকে অবিরাম ছুটে চলা শিখেছি। কিন্তু এখন চোখের সামনে আমরা একই দেখছি। চারিদিকে ছদ্মবেশী নরভিসা ছায়েনা, যেখানে 2 বছরের একটি নিষ্পাপ কন্যা শিশু নিরাপদ রয় না। কন্যা শিশু না হয় বাদই দিলাম, ছেলে শিশুরা নাকি বলাৎকার হয় শুনলাম। মসজিদ মন্দির উপাসনালয় যেথা ধর্মের কথা হয়, সৃষ্টিকর্তার বিধানেই আবার সেখানেই হামলা হয়। খুব জানতে ইচ্ছা হয় আমার, কি করেন ওই মহান আল্লাহ ঈশ্বর ভগবান? নীরব নিশ্চুপ ভূমিকায় যখন মহান অধিপতি, কি শিখছে তখন এই প্রজন্ম? কি বা হবে তাদের গতি? ধন্যবাদ বন্ধুরা। খুবই চমৎকার, খুবই চমৎকার, খুব ভালো লাগলো। তো তুমি তো একেবারেই মানে জীবনানন্দ দাশের বনলতা, নাটোরের বনলতা, একেবারে নাটোর থেকে সোজা দার্জিলিং আমাদেরকে পাঠিয়ে দিবা। তো আমি তাহলে তোমাদের মাঝে যে জিনিসটা বনলতা হয়ে যাক, তাহলে বনলতাটা একটু তোমাদেরকে শোনাই, সবাই একটু
নাটোরের বনলতা শুনতে চাচ্ছে মনে হয়, আমার মনে হয় রোমান্টিক শুনতে আচ্ছা চাচ্ছে। হ্যাঁ, আচ্ছা তুমি তো হ্যাঁ জীবনানন্দ দাশের কথা মনে করে দিলে, সেজন্য আমি আমার গাইতে ইচ্ছে হলো। ঠিক আছে, অবশ্যই আমরা ঠিক শুনবো, আছে। শুরু হ্যাঁ, করো। এবার একটু আমরা শুরু ভিন্ন ট্র্যাকের দিকে যাই, আমার মনে হয় আমার ভালো লাগবে। হ্যাঁ, আমিও একটু মজা দিই সবাইকে, তোমরা যেহেতু একটু মজা দিচ্ছ। তো হুম হুম, আহ, শুরু করো। শুরু করছি বনলতা সেন, জীবনানন্দ দাশের। হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে, সিংহল সমুদ্র থেকে নিশীথের অন্ধকারে মালয় সাগরে। অনেক ঘুরেছি আমি বিম্বিসার অসুখের ধূসর জগতে, সেখানে ছিলাম আমি আরো দূর অন্ধকারে বিদগ্ধ নগরে। আমি ক্লান্ত প্রাণেক, চারিদিকে জীবনের সমুদ্র সফেন, আমার এই দুদণ্ড শান্তি দিয়েছিল নাটোরের বনলতা সেন। চুল তার কবিকার অন্ধকার বিদিশার নিশা, মুক্তার সাবস্তির কারুকার্য, অতি দূরে সমুদ্রের পর হাল ভেঙে যে নাবিক হারিয়েছে দিশা। সবুজ ঘাসের দেশ যখন সে চোখে দেখে দারুচিনি দ্বীপের ভিতর, তেমনি দেখেছি তারে অন্ধকারে, বলেছে সে এতদিন কোথায় ছিলেন। পাখির নীরের মতো চোখ তুলে নাটোরের বনলতা সেন। সমস্ত দিনের শেষে শিশিরের শব্দের মতন সন্ধ্যা আসে, ডানার রৌদ্রের গন্ধ মুছে ফেলে চিল, পৃথিবীর সব রং নিভে গেলে পাণ্ডুলিপি করে আয়োজন। তখন গল্পের তরে জোনাকির রঙে ঝিলমিল, সব পাখি ঘরে আসে, সব নদী ফুরায় জীবনের লেনদেন, থাকে শুধু অন্ধকার মুখোমুখি বসিবার বনলতা সেন। জানি কেমন হয়েছে, চেষ্টা করেছি আর কি, একটু একটু তো থাকবেই। না, ভালো হয়েছে ইকবাল, ভালো হয়েছে। গুড, ভেরি গুড, থ্যাংক ইউ। ধন্যবাদ। দীপা শুনতে পাচ্ছ? আয়েশা কি ফোন মিউট হয়ে গেছে? আয়েশা তোমার, হ্যাঁ, দীপাস, তোমার মাইক্রোফোনটা মতো মিউট করা। আয়শা চলে আসছে তো? হ্যালো বন্ধুরা, শুনতে পাচ্ছো? আমার হ্যাঁ এখানে শুনতে আসলে পাচ্ছি। হ্যাঁ নেটওয়ার্ক প্রবলেমটা এত বেশি যে আমি আসলে কন্টিনিউ করতে পারছি না। ঠিক এখন আছে। শোনা যাচ্ছে তো, তাই না? হ্যাঁ, শুনতে পাচ্ছি। হ্যাঁ, আমি আবার কিছু কমেন্ট নিয়ে নিচ্ছি। আমাদের সাথে অনেক আহ, আমাদের প্রিয় ভালোবাসার বন্ধু বান্ধবীরা সবাই আছে। আছে খোরশেদ আলম, আছে পুলিশ ইকদার, আছে মোহাম্মদ সোলাইমান। হোয়াট এ সাউন্ড ইকবাল সে লিখেছে। উম, আছে হচ্ছে রিজিয়া আফরোজ। তোমাদের অনুপ্রেরণাই আসলে আমাদেরকে এভাবে আড্ডা দিতে বা এভাবে কবিতা পড়তে, যেহেতু শ্রোতা যদি না থাকে তাহলে কিন্তু পড়ে বা করে কোনো কিছুতেই কোনো আনন্দ পাওয়া যায় না। তোমাদের ইন্সপিরেশন যেটা বন্ধুরা, তোমরা সবাই মিলে আমাদেরকে যে অনুপ্রেরণা দিচ্ছ, সেটাই আমাদেরকে পড়তে বলতে সাহায্য করছে আসলে। আহ, আমরা তো এই এই যে স্টিমিয়ার যে সফটওয়্যারটা, এটার সাথে খুব বেশি দিন পরিচিত না। আমি বিশেষ করে এমন লাইভ প্রোগ্রাম কখনো করিনি। প্রথম দিকে একটু মানে ইতস্তত বোধ করছিলাম, একটু নার্ভাসনেস কাজ করছিল। কিন্তু এখন যখন বন্ধুদের সাথে আড্ডায় বসে গেছি, তখন কিন্তু আমার খুব ভালো লাগছে। আর এতগুলো বন্ধু আমাদের সাথে আছে, ইন্সপিরেশন হয়, এটাই আমার কাছে একটা ভালো লাগার ব্যাপার। আছে মাহিন উদ্দিন, আছে ইঞ্জিনিয়ার জিল্লুর রহমান, আছে খোরশেদ আলম, আছে কায়সার বিডি। আমাদের প্রিয় অনেক অনেক বন্ধু বান্ধবীরা, বহুত পরিচিত মুখ আমি দেখতে পাচ্ছি। সাজ্জাদ মাসুদ, নজরুল ইসলাম, ইমরান হোসেন, রিমন তো আছেই শুরু থেকে। বন্ধুরা তোমরা তাহলে শুনতে থাকো। আমি পরবর্তীতে এখন চলে যাচ্ছি। তৌফিক বাবু, তুমি কি একটা গান শোনাবে নাকি আমাদেরকে? একটা গান শুনলে মনে হয় ভালো হয়। সরি, দীপা সানোয়ার। আচ্ছা আচ্ছা, ও আমাকে দীপা বলছো? সানোয়ার, শুনতে পাচ্ছ? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ তুমি কি শুনতে পাচ্ছ? হ্যাঁ, আমি হ্যাঁ, শুনতে আমরা পাচ্ছি একটা তো।
তাহলে তোমার ছোট করে একটা গান শুনে নিই, তারপরে আমরা নিরুর কাছে আরেকটা প্রেমের কবিতা শুনবো। নিরুর প্রেমের আচ্ছা কবিতা সবাই শুনতে চাচ্ছে। হ্যাঁ নিরু, তুমি প্রেমের কবিতা একটা রেডি রাখো, আমরা সেই ফাঁকে দীপা সানোয়ারের একটা গান শুনে নিই। হ্যাঁ ঠিক আছে। আমার গান না? আচ্ছা, আমি আমার লেখা সাধন ভজন টাইপের একটা গান। আসলে আমরা মুখে অনেকে অনেক কথাই বলি, তাই না? কিন্তু আসলে কথা এবং কাজের সাথে আমাদের কতটুকু মিল থাকে, আমার গানের অর্থই তোমরা বুঝবা। হ্যাঁ, আচ্ছা শুরু করো। পাড়ার লোকে মন্দ বললে কি ভাই আসে যায়, পাড়ার লোকে মন্দ বললে কি ভাই আসে যায়, নিজে যদি হস্টে ভালো তবেই তোর জয়, পাড়ার লোকে মন্দ বললে কি ভাই আসে যায়, করলি রে তুই নামাজ রোজা, তাতে মন্দ ভালো যায় কি বোঝা, করলি রে তুই নামাজ রোজা, মন্দ ভালো চাই কি বোঝা, ওরে হলো না তোর কলব খোঁজা, ওরে হলো না তোর কলব খোঁজা, যা দৃশ্যমান নয়, পাড়ার লোকে মন্দ বললে কি ভাই আসে যায়, করলি রে তুই হজ জাকাত, যার মরে কি আর মনের ডাকাত, করলি রে তুই হজ জাকাত, মরে কি আর মনের ডাকাত, ওরে ইচ্ছে মনের দারুণ তফাৎ, ওরে ইচ্ছে মনের দারুণ তফাৎ, করো যা সব অভিনয়, পাড়ার লোকে মন্দ বললে কি ভাই আসে যায়, নিজে যদি হস্টে ভালো তবেই তোর জয়, কথায় কথায় হাদিস কোরআন, ধর্মে কর্মে নেই সে প্রমাণ, কথায় কথায় হাদিস কোরআন, ও যার ধর্মে কর্মে নেই সে প্রমাণ, ওরে আল্লাহ রাসূল তিল পরিমাণ, আল্লাহ রাসূল তিল পরিমাণ, অন্তরে নাই মুখেই কয়, পাড়ার লোকে মন্দ বললে কি ভাই আসে যায়, আনোয়ার কয় আমল ঈমান, ও যার মনের ঘরে রয় বিরাজমান, আনোয়ার কয় আমল ঈমান, মনের ঘরে রয় বিরাজমান, ওরে এই জগতে লোক দেখানো, এই জগতে লোক দেখানো কোনো কিছুই ভালো নয়, পাড়ার লোকে মন্দ বললে কি ভাই আসে যায়, পাড়ার লোকে মন্দ বললে কি ভাই আসে যায়, নিজে যদি হস্টে ভালো তবেই তোর জয়, নিজে যদি হস্টে ভালো তবেই তোর জয়, নিজে যদি হস্টে ভালো তবেই তোর জয়। ধন্যবাদ। চমৎকার চমৎকার, খুবই চমৎকার। ধন্যবাদ বন্ধু। আমরা এখন সরাসরি আফরোজা নিরুর কাছে চলে যাচ্ছি, প্রেমের কবিতা শুনবো। আফরোজা নিরু, তুমি শুরু করো। শুনতে পাচ্ছ কি আমাকে? হ্যাঁ আমি শুনতে পাচ্ছি। হ্যাঁ আয়েশা, আমার কথা কি শুনতে পাওয়া যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি নিরু, তুমি শুরু করো। শুনতে পাচ্ছ আয়েশা? হ্যাঁ আমি শুনতে পাচ্ছি, তুমি শুনতে পাচ্ছো? হ্যাঁ আমি এখন শুনতে পাচ্ছি। ঠিক আছে, আচ্ছা আমি তুমি শুরু পড়বো করো। কি? হ্যাঁ হ্যাঁ শুরু করো। আচ্ছা, পড়ছি। রবীন্দ্রনাথের পথের বাঁধন কবিতাটা পড়ছি। পথ বেঁধে দিল বন্ধনহীন গ্রন্থি, আমরা দুজন চলতি হাওয়ার বন্ধি, রঙিন নিমেষ ধুলার দুলালো, পরাণে ছড়ায় আবির গুলালো, ওড়না ওড়ায় বর্ষার মেঘে দিগঙ্গরার মৃত্যু,
হঠাৎ আলোর ঝলকানি লেগে ঝলমল করে চিত্ত। নাই আমাদের কনক চাপার পুঞ্জ, বনবেদিকায় কীর্ণ বকুল পুঞ্জ। হঠাৎ কখন সন্ধ্যা বেলায় নাম হারা ফুল গন্ধ এলায়, প্রভাত বেলায় হেলা ভরে করে করুণ কিরণে তুচ্ছ, উদ্ধত যত শাখার শিখরে রডডেন্ড্রন তুচ্ছ। নাই আমাদের সঞ্চিত ধনরত্ন, নাই রে ঘরে লালন ললিত যত্ন। পথপাশে পাখি তুচ্ছ নাচায়, বন্ধন তারে করি রাখা যায়। ডানা মেলে দেয়া মুক্তি প্রিয়ের কুজনে দুজনে তৃপ্ত, আমরা চকিত অভাবনীয়ের কচিত কিরণে দীপ্ত। ধন্যবাদ। চমৎকার। অসাধারণ। নিরুর প্রেমের কবিতা শুনে আমার একটা লেখা ছোট্ট করে একটা প্রেমের কবিতা মনে পড়লো। আমি আসলে প্রেমের কবিতা একটু কমই লিখি, বিরহটাই বেশি আমার লেখা হয়, কারণ দুঃখ পেলে কবিতা আসে, প্রেমের সময় আর কবিতা আসে না, তখন তো প্রেমেই মত্ত থাকি। প্রেমের ছোট্ট একটা কবিতা আছে আমার, আমি খুঁজে পেয়েছি, তোমাদের জন্য পড়ে শোনাচ্ছি। আমার কবিতাটির নাম হচ্ছে তুই কথা। তুই আমার আকাশ হবি, আমি তোর মেঘ হব, তোর রাজ্যে উড়ে উড়ে একাকিত্ব তোর ভুলিয়ে দিব। তুই আমার স্বপ্ন হবি, আমি তোকে রাঙিয়ে দিব, স্বপ্ন নাকি বোবা হয়, সেই স্বপ্নে ভাষা দিব। তুই আমার গদ্য হবি, আমি তাতে প্রাণ দিব, একটা ঘরে দুইটা মনে মিষ্টি প্রেমের গল্প লিখব। তুই আমার পদ্ম হবি, সুর মিলিয়ে ছন্দ দিব, তোর ছন্দ ছাড়া জীবনটাকে সুরে ছন্দে সাজিয়ে দিব। তুই আমার দৃষ্টি হবি, প্রদীপ হাতে আধার রাতে আলো হয়ে পথ দেখাবো। তুই আমার বৃষ্টি হবি, আমি তোর কান্না হব, তোর কষ্টগুলো চেয়ে নিয়ে অশ্রু দিয়ে ধুয়ে দিব। ভালোবাসি বললে তুই ভালোবেসেই প্রাণটা দিব। চমৎকার, অনেক চমৎকার। তো কবিতা 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 একঘেয়েমি কি হয়ে যাচ্ছে? আমরা কি এখন অন্য কিছু অন্য কোনো স্মৃতিচারণ কবিতা নিয়ে বা কবিতা নিয়ে কারো যদি বিশেষ কোনো মজার ভালো লাগা গল্প অভিজ্ঞতা কোনো বিশেষ ধরনের কিছু থেকে থাকে, তোমরা বন্ধুরা শেয়ার করতে পারো চাইলে। আমি একটু বলি। আচ্ছা, বলো। আচ্ছা, আমি আমাদের সংগঠনের একটা কর্মশালা ছিল যে আর্টস অ্যান্ড গ্রামার, বাংলাদেশের প্রথম বাংলা মুক্ত সোসাইটি কর্তৃক আয়োজিত শুদ্ধ উচ্চারণ, কণ্ঠশৈলী, আবৃত্তি, উপস্থাপনা, নিউজ প্রেজেন্টেশন ও স্মার্টনেস সবগুলোর সমন্বয়ে একটা ফাউন্ডেশন কোর্স নিয়ে আমি টিএসসির সামনে ফেস্টুন নিয়ে বসে আছি। তো আমি তো বসে আছি ওখানে, তো দেখো এখনো কবিতা আবৃত্তির জন্য বিভিন্ন ফেস্টুন নিয়ে অনেক বসে থাকে, বিভিন্ন কর্মশালা নিয়ে। হ্যাঁ, তা আমি ওখানে বসে আছি, তখন আমি যে ফেস্টুন নিয়ে সামনে বসে আছি, টিএসসির ওই যে জনতা ব্যাংকের ওই যে সামনে দিকটা, তো ওখান থেকে ওই সার্কেলটা আছে না, সার্কেলের ওখানে তো একটা মেয়ে খুব সুন্দরভাবে তারে দেখা যায় না। হ্যাঁ, তো আমি একা বসে আছি, কি করবো, ভাবতে হঠাৎ একটা মেয়ের দিকে আমার চোখটা গেল। হ্যাঁ, যাওয়ার পরে আমি চিন্তা করলাম যে তখন আমি লিখলাম যে তাকে কিন্তু স্পষ্ট আমি দেখতে পাচ্ছি না, আমি লিখলাম যে আমি যতই দেখি ততই মুগ্ধ হই। এই লিখতে লিখতে ছোট্ট করে লিখলাম, তারপরে লাইন লিখলাম আবার এই লাইনটা লেখার পরে লিখলাম যে স্বপ্ন কল্প ধ্যান জন্ম জন্মান্তের সই। এরকম করে 8 লাইনের ছোট্ট একটা কবিতা হয়েছে, আমি ওই কবিতাটা শোনাই যে স্বপ্ন কল্প ধ্যান জন্ম জন্মান্তের সই, আমি যতই দেখি ততই মুগ্ধ হই, মনে হয় তুমি মানুষ নও, ঈশ্বর ভগবান আল্লাহ যদি কিছু হও, আবার মানুষ হতেও পারো তব ব্যতিক্রমী, হলে নিশ্চিত মুসলিম নও অন্য ধর্মী, আমি তোমাতে খুঁজে পাই অমৃত সুধা, তুমি মোর অনন্তে অসীম ক্ষুধা। তো এটা যখন ছোট্ট একটা কবিতা হইলো, তো পরবর্তীতে কি করলাম যে আমি দেখলাম জিনিস এটার থিমটা আমার কাছে খুব ভালো লাগলো, তো এইটা থেকে কেন আমি রিয়াকশনে চলে আসি না, এটা যদি আমি ওই মেয়েকে দেই, চিরকুটটা যদি আমি ওই মেয়েকে দেই একটা কবিতার মতো করে, তার রিয়াকশনে কেন আমি চিন্তা করি না। তো এইরকম কবিতা, উল্টো কবিতা, চিঠি, মেসেজ, কবিতা, গান, এইগুলোর সমন্বয় গেলবার বইমেলে আমার যে বইটা আসছে আমি কবি হব ও কাব্যবাখ্যান, দুইটা ক্যারেক্টার মিলিয়ে আমার এই গল্পটা। হ্যাঁ, তো কি বলবো যে সেই ছোট্ট একটা কবিতা থেকে লাস্টে উপন্যাস আমি কবি হব।
এখন ওটা কি শুধু কবিতাই ছিল নাকি কবিতার পরে আরো কিছু হয়েছিল? এখন তো মানে প্রশ্ন জাগে যে যাকে দেখে 2 মিনিট এক ঝলক যাকে দেখে এত মানে বড় একটা কবিতা হয়ে গেল, কবিতা থেকে গল্প, গল্প থেকে বই পর্যন্ত বের করে ফেললে, তো পরে কি এটা কবিতাই ছিল নাকি পরবর্তী কোনো এপিসোডে দীর্ঘদিন আবার দীর্ঘদিন গিয়েছিল? এটা কবিতাই ছিল, হ্যাঁ, দীর্ঘদিন এটা কবিতাই ছিল। পরবর্তীতে আমি দেখলাম যে এটা তো একটা চরম একটা নিবেদন, একটা মেয়েকে যদি আমি আমি এটা যদি তাকে দিতাম, তাকে তো আমার দেওয়ার সৌভাগ্য হয় নাই, ঠিক আছে, আমি আচ্ছা, লিখে ওই পর্যন্তই ক্ষান্ত। ওই হ্যাঁ, তো মনে মনে এটা ঘোল যদি খাওয়া দিতাম, ছিল, হ্যাঁ, এটা মনে যদি মনে আমি ঘোল দিতাম খাওয়া তাহলে, ছিল না? হ্যাঁ হ্যাঁ, তাহলে রিয়াকশনটা কি আসতো? এই রিয়াকশনটা, এটা বেশ পরে আমি ভাবলাম, কয়েক বছর পরে এই কবিতাটা লেখার, তাই রিয়াকশনটা আমি এইরকম লিখলাম যে, কে তুমি অচেনা কবি, আমার নিয়ে প্রতিচ্ছবি, লিখলে শতাব্দীর শ্রেষ্ঠ প্রেমের কবিতাখানি, আপন হৃদয়ে ফেলেছো আমার ছায়া, জানি না লিখেছো দিয়ে কত মায়া, আমাকেই করলে ঋণী, লিখলে শতাব্দীর শ্রেষ্ঠ প্রেমের কবিতাখানি, কে তুমি অচেনা কবি, আমি কি তোমাকে চিনি। এই অ্যাকশন রিয়াকশনের মাধ্যমে পরবর্তীতে চিঠি, কবিতা, মেসেজ, কথোপকথন, গান, এগুলোর সমন্বয়ে আমার এই আহ আহ, এগুলার সমন্বয়ে আমি কবি হব, আমি কাব্য উপাখ্যানটি শেষ করতে সমর্থ হই। বাহ! আসলে কবি যারা, কবি বাহ। লেখক যারা, তারা আসলে নিজের মতো করে একটা জগৎ তৈরি করতে পারে, তারা ভাবতে পারে তাদের মতো করে। যার কারণেই তাদের লেখার ক্ষেত্রে আমি মনে করি যেটা যে কোনো মার্জিন থাকা উচিত না। যে আমি যেটা করি, আমি কিন্তু কবিতায় গল্প বলি। আমার প্রতিটা কবিতাই একটা গল্প। গল্পটাকে আমি আমার মতো করে সাজিয়ে আমার মতো করে লিখি। হ্যাঁ, হয়তো ছন্দের মিল থাকে না সব ক্ষেত্রে, কিন্তু কবিতায় গল্প বলাটা হচ্ছে আমার যেটা আর্ট। হ্যাঁ, এটাকে আমি এটার বেসিসেই আমার লেখাটা হয়। তো কবিরা কল্পনা করতে পারে। কিছু কিছু কবিতা আমার মাঝে মাঝে ফেসবুকে শেয়ার করি, মেমোরি শেয়ার এই আসে। তোমার লেখাটা দুই খুব তিন সুন্দর। 2-3 বছর আগের কবিতা যখন মেমোরি শেয়ার আসে, তখন আমি না নিজেই চিন্তা করি, আচ্ছা এইটা কোন প্রেক্ষাপটে লিখছিলাম আমি নিজেই জানি না, কিন্তু ইমাজিনেশন যখন করি নিজে চোখ বন্ধ করে, তখন আমি হারিয়ে যাই যে উম, এমন একটা ব্যাপার, গল্পটা তখন আমার চোখে দৃশ্যমান হয়, বা আমি ওই দৃশ্যপটটা মানে নিজের ভিতরে তখন আমি কল্পনা করতে পারি যে এমন ব্যাপারটা এমন। তো কবি, সাহিত্যিক, লেখক, লেখিকা বা যারা এই ধরনের ট্র্যাকে আছে, তারা তাদের একটা গড গিফটেড ব্যাপার থাকে, যেটা হচ্ছে তারা অনেক কিছু কল্পনা করতে পারে। যেমন আমার কলিগরা বলে, আহ, মানে মজা করে আমার সাথে, জানে যে আমি লেখালেখি করি, কবিতা করি। তো ওরা যেটা বলে আহ যে আমি নাকি অ্যাকুরিয়ামের মধ্যে সমুদ্র দেখি। ব্যাংকে ও, অবশ্যই দেখা অবশ্যই। যায় যে একটা অ্যাকুরিয়াম আছে আমাদের একটা কর্নারে, তো এটার দিকে তাকিয়ে তাকিয়ে অনেক সময় ভাবি, বলে তো আপনি তো অ্যাকুরিয়ামের মধ্যে সমুদ্র দেখেন, হ্যাঁ, সমুদ্র দেখে কবিতা লেখেন। তা বললাম যে হ্যাঁ, এভাবে ভাবতে পারি বলেই কিছু লিখতে পারি, ভাবতে না পারলে তো আসলে লেখা যায় না। ব্যাপারটা সেটাই। আমার কাছে সেটাই। তেমন। উম, হুম, নিরু, তোমার সেটাই। তোমার জন্য, তোমার কবিতা শোনার জন্য প্রচুর অনুরোধ আসছে। আমার মনে হয় আমরা তোমার আরেকটা কবিতা শুনতে পারলে সবাই খুশি হবে। তোমার যদি প্রস্তুতি থেকে থাকে, তুমি আরেকটা কবিতা শুরু করো। আচ্ছা, ঠিক আছে। এতক্ষণ তো প্রেমের কবিতাই হলো, আসলে এখন আমি আমার ভালো লাগার একটা কবিতা শোনাই। হ্যাঁ, একটু দীর্ঘ কবিতা। অবশ্যই। আহ আশা করি বোর হবে না। হ্যাঁ, শুরু করো। আমার কোনো শোক নেই, আমার কোনো বিষাদ নেই, হে গুরু বৃদ্ধগণ, আপনাদের নীরবতায় আমার কোনো ক্ষোভ নেই। পিতামহ ভীষ্ম, ক্ষমা করবেন, আপনাকে প্রণতি জানাবার স্থিরতা নেই আজ। আর কর্ণ, তোমার জন্য ঘৃণাও বড় বেশি মনে হয়। আর হে আমার পঞ্চস্বামী, আর্যাবর্ত বিজয়ী বীর শ্রেষ্ঠ অর্জুন, শক্তিমান ভীম, নকুল, সহদেব, আর আপনি ধর্মপুত্র, আপনারা সবাই আমার কৃতজ্ঞ অভিবাদন গ্রহণ করুন। আমি সর্বজ্ঞানই, যজ্ঞভূমির অগ্নি থেকে আমার জন্ম, ধর্মের ক্ষুরধার পথ আমার অজানিত। আর্যপুত্র, আপনার বিচার তাই আমার পক্ষে ধৃষ্টতা। আপনার কোনো বিচলন নেই, আপনার ধর্ম আপনাকে রক্ষা করেছে বিকার থেকে। কৃতজ্ঞতা জানান সেই ধর্মকে। ভীমসেন, তোমাকে ভালোবাসা দেইনি কখনো, তাই তা ফিরেও চাইনি। শুধু তোমাকে আমার জিজ্ঞাসা ছিল,
ফাল্গুনে ঊর্ধ্বচারী মৎস্যের ছায়ালীন চোখের থেকেও দুর্লক্ষ কি দুর্যোধনের বুক, বলো সত্য করে। প্রেম নয়, শুধু পৌরুষের আস্ফালনই ছিল পাঞ্চালী বিজয়ের পটভূমি। কিন্তু মিথ্যা প্রশ্ন। আমি জানি তোমার কোনো উত্তর নেই, যেমন নেই কোনো ভালোবাসা। তোমার শুধু আশা আছে। কৈশোর থেকে তুমি জেনে এসেছো বীর ভোগ্যা পৃথিবী আর রূপমুগ্ধা নারী। জেনেছো একদিন ধৃতরাষ্ট্রের হাত থেকে ছিনিয়ে নিতে হবে গৌরব উত্তরাধিকার। জেনে এসেছো যেখানে যা কিছু সর্বোত্তম সেখানে পৌঁছতে হবে তোমাকে। শুধু এই কুমারী লক্ষ্মীর দিকেই তোমার দৃষ্টি ধনঞ্জয়। তাই অনায়াসে তুমি সরে যাও এক নারী থেকে অন্য রমণীতে। তোমার পূর্বপুরুষেরা যেমন একদা এক তৃণ প্রান্তরকে নিঃশেষ করে চলে যেতেন বনান্তরে, এই দূত সভায় দাঁড়িয়ে আমাকে জানতে হলো নারী শুধু কয়েক প্রহরের বিলাস সঙ্গিনী। মণিময় হার, শত সহস্র তরুণী রাশি, দান্ত মাতঙ্গ, গান্ধর্ব প্রেরিত অশ্বযুথ, আর আমি পাণ্ডুপুত্র বধূ এক পংক্তিতে দাঁড়িয়ে আমরা সবাই অপেক্ষায়। পিতৃগৃহে যেমন দেখেছিলাম আহেরিনীরা দূর গ্রাম থেকে নিয়ে আসে তাদের পসরা, আর তার উপর ঝুঁকে পড়ে লুব্ধ ক্রেতার দল। আমাকে ব্যবহার করার জন্য তেমনি উন্মুখ হয়ে আছেন যারা আমার প্রতি আত্মীয়, আর আমাকে বিলিয়ে দিচ্ছেন যারা, তারা আমার পঞ্চস্বামী। বিবাহের মঙ্গলসূত্র হাতে বেঁধে যারা একদিন আমার উপর নিয়ম সিদ্ধ করেছিলেন তাদের অধিকার। না, শুধু রত্নমণ্ডিত সভাগৃহেই নয়, আরো আগে আমাকে জানতে হয়েছিল আমার কোনো বাসনা নেই, নেই কোনো ইচ্ছা। অর্জুন, প্রথম দেখা মুহূর্তে আমার হৃদয় দিয়েছিলাম তোমাকে, অথচ আমার শরীরকে প্রথম আলিঙ্গন করলেন ওই মহাভাগ যার খ্যাতি ধর্মপুত্র বলে। ইন্দ্রপ্রস্থর সৌধ শিখরে যখন আছড়ে পড়তো নববর্ষের জলধারা, যখন আমার কামনা ছুঁতে চাইতো তোমাকে, আমার অনুৎসুক দেহকে তখন আকর্ষণ করতো অন্য কেউ, যে আমার স্বামী। বসন্ত রজনীতে কিংসুকের প্রমত্ত উল্লাস মুহূর্তে তোমার ব্যাকুল বাহু টেনে নিত আমাকে নয়, অন্য কোনো যুবতীকে। বারে বারে আমাকে সন্তানবতী করেছে পুরুষ, কিন্তু তারা প্রত্যেকেই আমার আকাঙ্ক্ষিত নয়। কোনো প্রার্থনা নেই আমার, গুরুবৃদ্ধরা বিলাপ করুন। জ্যৈষ্ঠ পাণ্ডব, প্রহর গুনুন, কোনো পুণ্য লগ্নে ধর্মরাজ্য নেমে আসবে মাটিতে। ভীম, অনুগ্রহ করে স্তব্ধ হও। নকুল, সহদেব, বিচ্যুত হয়েও না অগ্রজের প্রতি অটল বিশ্বাসে। আর অর্জুন, অন্তঃপুরে যাও, সেখানে তোমার জন্য স্নিগ্ধ শরীর সাজিয়ে রেখেছে তোমার কোনো প্রেয়সী। শোক নয়, লজ্জা নয়, এই রাজগৃহে দাঁড়িয়ে আমি জানলাম প্রেম নয়, অধিকার নয়, নারী শুধু প্রয়োজনের। জানলাম এখানে কোনো ভেদ নেই ধর্মপ্রাণ যুধিষ্ঠির, শক্তিমান ভীম, প্রেমিক অর্জুন আর লোলুপ ধৃতরাষ্ট্র নন্দনদের মধ্যে। প্রতিকার চাইছি না, যা শুধু বিলাসের, সে বস্ত্র ছিনিয়ে নেয় যদি কোনো দুঃশাসন নেই। আমি কাঁদছি না, চারপাশে ভাসানের ডিঙায় পশুর উদ্দাম নাচের ভঙ্গি আমি দেখছি না, চারপাশে ক্লীবদের অক্ষম বিলাপ আমি শুনছি না। ধনুর্বাণ নেই, আমি ফিরিয়ে আনছি আমার জন্মের স্মৃতি, যজ্ঞের আগুন। দ্রৌপদী নই, নই পাঞ্চালী, নই ভরত কুলবধূ, আমি কৃষ্ণা, যজ্ঞাগ্নি সম্ভূতা, শুধু নারী এক। সব্যসাচী দেবের কৃষ্ণা এই কবিতাটা পড়ুন। দারুণ হয়েছে, খুবই চমৎকার, এখানে খুব ভালো হয়েছে। এখানে ধারণ করার মতো একটা কবিতা। হ্যাঁ, সেটাই। তো বন্ধুরা, আমরা গল্প, আড্ডা, গান, কবিতায় অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। সত্যি বলতে আজকের এই আয়োজনটা যখন প্রথম আমাকে বলা হয়েছিল, আমি ভেবেছিলাম যে আসলে কিভাবে কি হবে, কিন্তু এত ফ্যামিলিয়ার ভাবে, এত ফ্রেন্ডলি সবার সাথে আড্ডা গল্প হবে আমি নিজেও বুঝতে পারিনি। খুবই এনজয় করলাম তোমাদেরকে, আর আশা করি আমাদের সাথে যারা ছিল, যে বন্ধুরা ভিউয়ার্স ছিল,
ওরাও অনেক এনজয় করেছে। শেষের দিকে আমি আরো কিছু বন্ধুরা দেখতে পাচ্ছি, তারাও কমেন্ট করেছে। মোহাম্মদ সোলাইমান ছিল, নাইস। নিরু লিখেছে, নাসির ধূমকেতু, সে লিখেছে নিরুর প্রোনাউন্সিয়েশন পারফেক্ট। আমাদের মনিরুল ইসলাম রিমন, সে প্রোগ্রামটিতে অংশগ্রহণ করার জন্য সবাইকে শুভেচ্ছা জানিয়েছে। নাসির ধূমকেতু, সে লিখেছে আয়েশা তোমার লেখা কবিতাটি আবৃত্তি করতে চাই। বন্ধু, কোন কবিতাটি? আমি অবশ্যই আমার লেখা তোমাদের সবার জন্য উন্মুক্ত, যে যখন মানে চাইবা সে নিজের মতো করে পড়ে নিও, আমি এতে বরং প্রাউড ফিল করব, খুশি হব যদি কেউ আমার কবিতা পড়ো। তৌফিক বাবু লিখেছে আয়েশা সুন্দর হয়েছে, থ্যাংক ইউ বন্ধু। মোহাম্মদ সোলাইমান, ইটস এ গুড ইনিশিয়েটিভ, ওয়েল ডান। নিরু, কোনো কথা হবে না, নিরু কোনো কথা হবে না, শুধু কবিতা হবে, কবিতার ভাষায় কথা হবে। অনেকে ছিলে আমাদের সাথে, কানিস ফাতেমা, সে নিরুকে অনেকগুলি ভালোবাসা জানিয়েছে, আমার বান্ধবী, সে আমাকেও অনেকগুলি ভালোবাসা জানিয়েছে। এই তো। আর আমি যদি কোনো বন্ধুদের নাম কমেন্ট স্কিপ করে থাকি, আসলে সব তো একসাথে বলাও সম্ভব না, দেখাও সম্ভব না, পড়াও সম্ভব না। তবে বন্ধুরা, তোমরা আমাদের সাথে সবসময় ছিলে, আছো, থাকবে। আর ফ্রেন্ডস ফেডারেশন এমনই একটা উদ্যোগ নিয়েছে, এটা এমনই একটা গ্রুপ, আমি যতটুকু জানি যে একে একে সবাই ইনশাল্লাহ এখানে বলার সুযোগ পাবে। আমি কোনো একটা বন্ধুর কমেন্ট পড়েছিলাম, আমি কমেন্টটা এখন খুঁজে পাচ্ছি না, সম্ভবত ও পার্টিসিপেট করতে চায়। আমি এডমিনের মনিরুল ইসলাম রিমন, আমাদের ফ্রেন্ডস ফেডারেশন যে এডমিন আছে, আমি ওর দৃষ্টি আকর্ষণ করছি পরবর্তীতে যেন অবশ্যই বন্ধুকে সুযোগ দেওয়া হয়। আর ব্যক্তিগতভাবে তোমরা তোমাদের যদি এখানে পার্টিসিপেট করার কোনো ইচ্ছা থাকে, অবশ্যই তোমরা প্যানেলে যারা আছেন তাদের সাথে যোগাযোগ করে তোমরা অবশ্যই এখানে অংশগ্রহণ করবে। এটা সবার গ্রুপ, সবাই নিজেকে উপস্থাপন করবে যেভাবে পারো, এবং আমি এটুকু আশাবাদী যে অবশ্যই কেউ তোমরা আশাহত হবে না, একে একে সবাই এখানে সুযোগ পাবে। আর আমি তোমাদের সাথে আছি, সবসময় পাবে, যে কোনো দরকারে, যে কোনো আমরা তো আছি, সবাই একসাথে আছি, গ্রুপ মানে সবাই একসাথে থাকা। খুবই উপভোগ করলাম তোমাদের সাহচর্য, সান্নিধ্য, খুবই ভালো লাগলো। আর আশা করব এরকম আরো নতুন নতুন কিছু উদ্যোগ নিয়ে আমরা সামনের দিকে এগোবো। লকডাউনের এই যে কোভিড-19 সিচুয়েশনে, লকডাউনের দিনগুলি আমাদের যেন একদম মানে বিষাক্ত না হয়, একদম ঘরোয়া বন্দি জীবন থেকে আমরা যেন একটুখানি নিঃশ্বাস নিতে পারি, এজন্যই আসলে এই সঞ্চালনা, এই আয়োজন করা। আশা করি সবাই কিছুটা হলেও বিনোদন পেয়েছো, এবং পরবর্তীতে সাথেই থাকবে, আরো কিছু ভালো আমরা উপহার দিব আশা রাখছি। তো সবাইকে আয়েশা, তোমাকেও অনেক ধন্যবাদ। তুমিও আমাদের সাথে ছিলে, কবিতা পড়লে। তোমার লেখা কবিতা পড়ি আজকে, তোমার কণ্ঠে শুনলাম, এটা আমাদের জন্য একটা বিশাল ভালো লাগার ব্যাপার ছিল। আর দীপাশ তো আমি কি বলবো, আমি মুগ্ধ। সে গান লিখে, নিজে গান করে, তার কণ্ঠ, তার সুর সবকিছুই খুবই চমৎকার। এবং তার যে কাজের যে পরিধি, সে যে কাজটা করছে ব্যক্তিগত মানে পেশাগত জায়গাটা, সেটাও খুবই চমৎকার। অনেক অনেক ভালো লাগলো দীপাশের সাথে পরিচিত হয়। আর ইকবাল, সে এইরকম পরিস্থিতিতে দুবাইতে আটকা পড়েছে, আমি হলে কি করতাম আমি জানি না, আমি বোধহয় বিষণ্ণ হয়ে একাকার হয়ে যেতাম। সে খুবই মানে ব্যাপারটা এনজয় করছে, আড্ডা দিচ্ছে, এই ব্যাপারটা নিশ্চয়ই তাকে, এই আড্ডাটা তাকে আর একটু সাহায্য করবে ওখানে থাকতে। আশা করছি খুব শীঘ্রই তুমি দেশে ফেরত আসবে, আর আসার সময় অনেক অনেক চকলেট নিয়ে আসবে। ঠিক আছে, ভালো থেকো। তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। তোমাদের সবাইকে আমি তো শুরু থেকে বলেছি যে আমি নিরু এবং আয়েশা এদের কবিতা শুনতে এসেছি, আর আমার টুকটাক যে ভান্ডার ছিল আগে করেছি সেটা তোমাদেরকে প্রেজেন্ট করেছি। আর তোমাদের স্কিল দেখে আমার খুব ভালো লেগেছে, আমার আজকে মনটা খুব হালকা লাগছে। বন্ধুরা, তোমায় ভালো থাকবা, আমরা একসাথে আড্ডা দিতে পেরেছি, এটা হচ্ছে আমাদের কাছে সবচেয়ে বড় ভালোবাসা। তোমাদের সবাই প্রতি অজস্র ভালোবাসা, এবং আমরা যে এখন করোনার মধ্যে আছি, যেন আমরা সবাই ভালো থাকি, ভালো সেফটি থাকি, এবং সবসময় ভালো জায়গায় বসবাস করি, এবং করোনার জন্য আমাদের কাছ থেকে খুব দ্রুত চলে যাই, এই দোয়াই আল্লাহর কাছে করবা। ভালো থাকবা সবাই। ধন্যবাদ। তাহলে